আসসালামু আলাইকুম। ম্যাথ সলিউশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতি নিয়ে। ত্রিকোণমিতির প্রথমেই থাকবে সূত্র এবং চিত্র বিষয়ক কয়েকটি অঙ্ক। আমরা সবাই জানি ত্রিকোণমিতি মানে হচ্ছে তিনটি কোণ নিয়ে আলোচনা। আসলে কিন্তু এটা ভুল। আমরা যা জানি সেটা হচ্ছে কোণমিতি, মানে আমরা মনে করি কোণ নিয়ে আলোচনা। আসলে কোণ নিয়ে আলোচনা না, এখানে হচ্ছে ত্রিকোণমিতি অর্থাৎ তিনটা, ট্রাইক অর্থ তিন, আর এদিকে আছে কোণমিতি বলি। আসলে এটা ইংলিশে যখন আসে তখন হচ্ছে গণ অর্থ হচ্ছে ধার বা বাহু। আসলে এখানে তিনটি বাহু নিয়ে আলোচনা। তো আমরা তিনটি বাহু নিয়ে আলোচনা অবশ্যই করব। তো এখানে সর্বপ্রথম যে জিনিসটা জানা দরকার, ত্রিকোণমিতিতে আসলে আলোচনা করা হয়েছে 6টি রেশিও নিয়ে, অর্থাৎ ত্রিকোণমিতিক রেশিও হচ্ছে 6টি। সেই ত্রিকোণমিতিক রেশিও 6টি হচ্ছে সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট। অর্থাৎ এই 6টি যে অংশ আছে সেই 6টি অংশের সাথে সম্পর্ক নিয়েই মূলত ত্রিকোণমিতি আলোচনা। তো এখানে শুধুমাত্র সাইন নিয়ে কোনো বৈশিষ্ট্য নেই। সাইন হচ্ছে একটা রেশিও, বাট এর সাথে যখন একটা চলক অর্থাৎ থেটা বা কোণ, যে কোনো কোণ পাশাপাশি বসে তখনই একটা অর্থ বহন করে। তো এখানে বেশিরভাগ ক্ষেত্রেই 6টি গ্রিক লেটার আলোচনা করা হয়েছে। সেই 6টি গ্রিক লেটার হচ্ছে আলফা, বেটা, গামা, থেটা, সাই, ওমেগা। অর্থাৎ এই 6টি বেশিরভাগ আলোচনা করা হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে কাজে লাগানো হয়েছে। তাই বলে এই 6টি সীমাবদ্ধ না, এই 6টির বাইরে ইংলিশ যতগুলো লেটার আছে সবগুলো ইউজ করা হয়। এছাড়াও অন্যগুলো ইউজ করলে কোনো অসুবিধে নেই, তবে ইংলিশ লেটারগুলো বেশিরভাগ ক্ষেত্রেই বড় হাতের বর্ণ ইউজ করা হয়েছে। তো আমরা এখানে যখন সাইনের সাথে একটা থেটা জুড়ে দেবো, অর্থাৎ একটা গ্রিক লেটার, একটা কোণ। তো আমরা এখানে সাইনের সাথে কি দিয়েছি? থেটা দিয়েছি। এই সাইনের এস অবশ্যই ছোট হাতের, কারণ কি অনেকেই এটা সাইন এরকম SIN এরকম লিখে ফেলে, তাহলে এই এসটা বড় হাতের হয়ে যায়। এইটা কখনোই বড় হাতের হবে না, এটা সবসময় স্মল লেটার। অর্থাৎ আমরা যদি এইটা খেয়াল করি, ট্যান, এটা হচ্ছে ট্যান, টি অবশ্যই কি ছোট হাতের টি। এটা কিন্তু দেখো বড় হাতের দেওয়া হয় নাই, অর্থাৎ এটা সবগুলোই হচ্ছে ছোট হাতের। তো আমরা এখানে সাইন থেটা একটা ত্রিকোণমিতিক রেশিও, তার সাথে একটা কোণ। তো এর একটা অর্থ আছে, এর একটা রিলেশন আছে। তো আমরা সবসময় মনে রাখবো কার সাথে কার রিলেশন। যদি কার সাথে কার রিলেশন মনে রাখতে পারি তাহলে আমরা সহজেই সূত্র পারবো। তো এখানে আমরা সবসময় মনে রাখবো সম্পর্ক, কার সাথে কার সম্পর্ক। তো কার সাথে? এখানে সাইনের সাথে কোসেক, কজের সাথে সেক, ট্যানের সাথে কট। আমি এখানে পর্যায়ক্রমে লিখেছি সাইনের সাথে কোসেকের সম্পর্ক। অর্থাৎ সাইন যদি হয় এরকম, সাইন যদি হয় A/B, তাহলে কোসেক হবে হচ্ছে এর উল্টা। কোসেক থেটা তাহলে কি হবে? কোসেক থেটা হবে হচ্ছে B/A। অর্থাৎ এর সাথে রিলেশন বটে, তবে একজন আরেকজনের বিপরীত অর্থাৎ উল্টা। একটা যদি এরকম হয় তাহলে আর একটা হচ্ছে এরকম, অর্থাৎ ভগ্নাংশ বা রেশিওটাকে উল্টে দিতে হবে। অর্থাৎ এটা হচ্ছে বিপরীত রেশিও বা ব্যস্ত আনুপাতিক বলতে পারি আমরা। একইভাবে কজের সাথে সম্পর্ক হচ্ছে সেক। তাহলে আমরা সাইনের সাথে কার বলেছিলাম? সাইনের সাথে হচ্ছে কোসেক, কজের সাথে হচ্ছে সেক। একইভাবে কজ যদি এখানে এরকম হয়, কজ থেটা সমান P/Q, তাহলে সেক কি হবে? অবশ্যই সেকের উল্টা হবে। উল্টা হলে কি হবে? উপরে কিউ হবে, নিচে পি হবে। একইভাবে আমি যদি বলি ট্যানের সাথে কার সম্পর্ক, তাহলে ট্যানের সাথে হচ্ছে কটের সম্পর্ক। তো আমরা এটা মনে রাখবো কার সাথে কার রিলেশন, তাহলে সূত্র সহজেই মনে থাকবে। অর্থাৎ পাওয়ার ছাড়া নর্মালি যতগুলো সূত্র আছে সেই সূত্রগুলোর মধ্যে আমি মনে করি এগুলো সব মিলাই একটা সূত্র। তা আমি এখানে লিখেছি সাইন থেটা সমান 1/কোসেক থেটা। এটা অবশ্যই বইয়ের মধ্যে আছে, তারপরেও এটা এই জন্য লেখা হয়েছে বা এই জন্য বোঝাচ্ছি যাতে সিস্টেমটা ধরে নেওয়া যায়, অর্থাৎ সহজেই তুমি বুঝতে পারো যে এটা কিভাবে তৈরি করা হয়েছে বা কিভাবে আমি এটাকে কাজে লাগাতে পারি। অর্থাৎ সম্পর্কটা মনে রাখার উদ্দেশ্য নিয়ে আমরা এটা কাজ করতেছি। তো এখন এখানে আছে সাইন থেটা সমান কি 1/কোসেক থেটা। তাহলে কোসেক থেটা কি হবে? 1/সাইন থেটা। আমি যেটাই বলতেছিলাম, রিলেশন কার সাথে কার? সাইনের সাথে কোসেক, একজন আর একজনের উল্টা, ব্যস্তানুপাতিক। অর্থাৎ সাইন থেটা সমান 1/কোসেক থেটা, তাহলে কোসেক থেটা সমান ওর উল্টা হবে, অর্থাৎ সাইন থেটা 1/সাইন থেটা। একইভাবে কস থেটা সমান 1/সেক থেটা, সেক থেটা সমান 1/কস থেটা, অর্থাৎ ব্যস্তানুপাতিক। রিলেশন মনে রাখলে সহজেই হয়ে যাবে। সাইনের সাথে কোসেক, কজের সাথে সেক, ট্যানের সাথে কট, তার মানে ট্যান সমান 1/কট, কট সমান 1/ট্যান। একইভাবে এখানে আর একটা এক্সট্রা সূত্র আছে, সেটা হচ্ছে ট্যান সমান সাইন বাই কজ।
অর্থাৎ ট্যান থেটা সমান সাইন থেটা বাই কস থেটা, কট থেটা সমান হচ্ছে কস বাই সাইন থেটা। তো আমি যদি এখানে একটা জিনিস বলে যাই যে এই রিলেশনটা আমরা একটু আগে এখানে ওইভাবে দেখি নাই, অর্থাৎ ট্যান থেটা সমান, তাহলে আমরা কি দেখলাম, যদি এম বাই এন হয় তাহলে কট থেটা সমান হবে কি, কট থেটা হবে হচ্ছে এন বাই এম, অর্থাৎ এর উল্টা ওইটা। তো এখন আমরা এখানে এটা একঘাতিক যে সূত্রটাকে, অর্থাৎ সাধারণ সম্পর্ক যেটা, সেটা আমরা দেখলাম। তো এখানে বাকি আছে যে সম্পর্কটা, সেটা হচ্ছে লম্ব ভূমি আর অতিভুজ নিয়ে। অর্থাৎ লম্ব ভূমি অতিভুজ বলতে একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি একটা ত্রিভুজের কয়টা বাহু আছে, 3টা বাহু আছে। 3টা বাহুর মধ্যে একটা হচ্ছে অতিভুজ, একটা হচ্ছে লম্ব, আর একটা হচ্ছে ভূমি। তো ত্রিকোণমিতিতে এখানে ভূমিকে বলা হয়েছে সন্নিহিত বাহু, আর লম্বকে লম্বই বা বিপরীত বাহু, আর অতিভুজ তো সবসময় অতিভুজ। অতিভুজ মানে হচ্ছে বড় বাহু। সমকোণের উল্টো পাশে, অর্থাৎ যেখানে 90 ডিগ্রি থাকবে তার উল্টো পাশে যেটা, সেটা হচ্ছে অতিভুজ। যেখানে থেটা থাকবে তার বিপরীতটা হচ্ছে লম্ব। থেটা এর সাথে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে সন্নিহিত বাহু। তা আমরা এখন চিত্র দিয়ে এটা দেখি। আমি এখানে 3টি সমকোণী ত্রিভুজ এঁকেছি। এই 3টি সমকোণী ত্রিভুজ থেকে আমরা বাহুর সম্পর্ক সহজেই বুঝতে পারবো, বা বাহু কোনটাকে কি বলে সেটা আমরা সহজেই বুঝতে পারবো। তো আমি এখানে 3টা যে ত্রিভুজ এঁকেছি, তিনোটাই সমকোণী ত্রিভুজ, যদিও হাত দিয়ে এঁকেছি। তো এখানে আমরা সমকোণ দিলাম, এটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ। তো এখানে চিহ্নটা দেওয়া থাকলে, যদি চিত্র একটু আঁকা বাঁকাও থাকে, এই চিহ্নটা দেওয়া থাকলে আমরা বুঝবো সমকোণী ত্রিভুজ। আমি আসলে এরকম বলতে চাচ্ছি, অনেক সময় এরকমও থাকে প্রশ্নের মধ্যে, আর এখানে এরকম একটা চিহ্ন দেওয়া থাকে। তো এরকম যদি চিহ্ন দেওয়া থাকে তাহলে আমরা এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ দেখলেও এটা বুঝে নেব যে এটা সমকোণী ত্রিভুজ। কারণ অনেক টাইপিস্ট যারা টাইপ করে, ক্লার্ক থাকে, তারা এটা সাধারণত বুঝে না। টিচার ঠিকই প্রশ্ন লিখে দেয়, বাট এরকম চিত্র একটা এঁকে দেয়, সেটা সমকোণী হয় না, বাট এই চিহ্নটা দেওয়া থাকে, এটা দেখে আমাদের বুঝে নিতে হবে এটা সমকোণী ত্রিভুজ। তো আমরা এখন দেখি এটা যদি সমকোণ হয়, তো সমকোণের বিপরীত দিকে, একদম সমকোণের মুখের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে অতিভুজ বা বড় বাহু। তাহলে আমরা এটাকে কি বলবো, অতিভুজ। এখন আমি বলতেছিলাম লম্ব আর ভূমি। লম্ব আর ভূমি আমরা ক্লাস 6-এ শিখে এসেছি যে লম্বর যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটার চিত্রটা ছিল এরকম, এখানে একটা, এখানে একটা, এখানে এরকম চিহ্ন ছিল। তো আমরা এখানে দেখেছিলাম যে একটা সরল রেখার উপর বা একটা সরল কোণের উপর যে কোনো বিন্দুতে যদি দুইটা সন্নিহিত কোণে ভাগ করা হয়, সেই সন্নিহিত কোণ দুইটা যদি পরস্পর সমান হয়, তাহলে এর এক এক দিকের কোণ দুইটাকে বলা হবে 90 ডিগ্রি। কারণ এটা আর এটা মিলে ছিল 180 ডিগ্রি, তাহলে এক একটা হচ্ছে 90 ডিগ্রি। তো এই 90 ডিগ্রি 90 ডিগ্রি কোণকে এখানে এক সমকোণ বলা হয়েছে। আর সমকোণের বাহুদ্বয়, অর্থাৎ এই বাহু আর এই বাহু পরস্পরের উপর লম্ব। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে এইটার উপরে এটা লম্ব, আবার এইটার উপরে এটা লম্ব। তাহলে স্পেশালি লম্ব কাউকে নির্দিষ্ট করা হয়নি, দুজনকেই লম্ব বলা হয়েছে। আমার কথাটা আবার বুঝতে হবে, এই বাহুর উপরে এই বাহু লম্ব, আবার এই বাহুর উপরে লম্ব। তাহলে অ্যাকচুয়ালি এখানে নির্দিষ্ট করে বলা হয়নি কোনটা লম্ব। তা আমরা সবাই মনে করি কি ভূমির উপরের দিকে খাড়াভাবে যেটা থাকে সেটাই লম্ব হয়। আসলে এটা কিন্তু লম্ব হয় না ত্রিকোণমিতিতে। ত্রিকোণমিতিতে কি হয় সেটা হচ্ছে, আমরা লম্ব আর ভূমি নির্দেশ করতে গেলে প্রথমেই যেটা করব সেটা হচ্ছে এখানে থেটা, অর্থাৎ কোণ নিয়ে কাজ, অর্থাৎ অ্যাঙ্গেল, কোন অ্যাঙ্গেল নিয়ে কাজ। অর্থাৎ আমি যদি মনে করি এখানে থেটা আছে, তার মানে এই কোণ নিয়ে কাজ। এই কোণ নিয়ে যদি কাজ হয় তাহলে এই কোণের উল্টো দিকে যে আছে এটা কি, লম্ব, অর্থাৎ বিপরীত বাহু, এটা হচ্ছে লম্ব। আর এর সাথে যেটা আছে সেটা হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি। এখন ভালো করে খেয়াল করতে হবে, সন্নিহিত মানে হচ্ছে পাশাপাশি, অর্থাৎ ওর সাথে লেগে আছে যেটা, সেটা হচ্ছে সন্নিহিত। তো আমরা এখানে দেখব যে আমরা এই কোণের সাথে এই বাহু আছে, এই বাহু আছে, তারপরেও আমরা এটাকে সন্নিহিত বাহু বলছি আর এটাকে অতিভুজ বলছি, তার কারণ অতিভুজটা আগেই ঠিক হয়ে গেছে। তাহলে বাকি যে বাহুটা আছে সেটা হচ্ছে সন্নিহিত বাহু। এক্ষেত্রে আমরা এখান থেকে থেটা এর বিপরীত যেটা সেটা লম্ব, থেটা এর সাথে যেটা সেটা ভূমি, সমকোণের বিপরীত যেটা সেটা হচ্ছে অতিভুজ। এই কথা যদি চিন্তা করি তাহলে আমি এখানে এই চিত্রের মধ্যে আসি। এই চিত্রটা দেখো, এখন খাড়াও নেই বাঁকাও নেই, কেমন একটা জানো। তো এইখানে সমকোণ দেওয়া হয়েছে, তাই এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে নিশ্চিত পক্ষে আমরা জানি যে এর উল্টোটা, অর্থাৎ এর নিচের দিকে যেটা আছে সেটা হচ্ছে অতিভুজ।
এখানে কারো কোনো সন্দেহ থাকার কথা না যে 90 ডিগ্রির উল্টো দিকে আছে অতিভুজ। এখন আমি যদি বলি এটার লম্ব কোনটা আর এটার ভূমি কোনটা, যদি জিজ্ঞাসা করি তাহলে আমরা সবাই উল্টোপাল্টা চিন্তা করি যে এটা না হবে, কেউ বলে এটা হবে, কেউ বলে ওটা হবে। এরকম চিন্তা না করে আমরা প্রথমেই চিন্তা করব মাথার মধ্যে যে এখানে থেটা কোথায় আছে। তো থেটা নির্দিষ্ট না হওয়া পর্যন্ত এখানে লম্ব আর ভূমি নির্দিষ্ট হবে না। তো আমি যদি মনে করি এখানে থেটা আছে, তাহলে এর বিপরীতটা আই, তাহলে এটা হবে হচ্ছে বিপরীত বাহু বা লম্ব। তাহলে বাকি যেটা আছে সেটা হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি। আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপর আমি আরেকটা চিত্র দেখছি, এখানে আরেকটু বাঁকা করে আরেকটা চিত্র আছে, সেই চিত্রটার আমি এখানে সমকোণ দিলাম। তাহলে আমি নিশ্চিত বুঝতে পারি যে সবাই বুঝতে পারতেছে যে এর উল্টো দিকে যেটা আছে সেটা হচ্ছে অতিভুজ। আর এখানে কোণ নির্দিষ্ট করা নেই, তা আমি মনে করলাম এটা হচ্ছে আলফা। তো আলফা যদি এটা হয় তাহলে এটার বিপরীতটা হচ্ছে এখানে লম্ব। একইভাবে এর সাথে যেটা ছিল সেটা হচ্ছে ভূমি। অ্যাকচুয়ালি আমি যদি কখনো চিন্তা করি যে কি কোণ নিয়ে কাজ, তার অংশ হিসেবে অর্থাৎ যে কোনো ক্ষেত্রেই আমরা লম্ব আর ভূমি নির্দিষ্ট করতে চাইবো না কেন, সেক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে কোণ। যেখানে কোণ নির্দিষ্ট করা থাকবে তার উল্টো দিকেরটা হচ্ছে বিপরীত বাহু বা লম্ব, আর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু। আর সব সময় সমকোণ অর্থাৎ সবচেয়ে প্রথমে সমকোণ দেখতে হয়, সমকোণের বিপরীতটা হচ্ছে অতিভুজ। আশা করি তোমরা লম্ব, ভূমি, অতিভুজ চিনতে আর কখনো ভুল হবে না। তো এখন আমরা দেখি এইটা দিয়ে আসলে কি কাজ ছিল এবং কেন আমরা শিখলাম সেটা একটু দেখি। তো আমরা এখানে যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত জানি, আমি প্রথমেই বলেছিলাম যে এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্ক নিয়েই এখানে কাজ। তো আমার এখানে প্রথমে আছে সাইন থেটা। সাইন থেটা, এই সাইন থেটা এর সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। অর্থাৎ লম্ব আর অতিভুজ কোথা থেকে আসছে? একটা সমকোণী ত্রিভুজের থেকে এসছে। অর্থাৎ সমকোণী ত্রিভুজের জন্যই আমরা এতক্ষণে এই সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি আর অতিভুজ ঠিক করলাম। তো এখানে আছে লম্ব বাই অতিভুজ। সাইনের সূত্র কি? লম্ব বাই অতিভুজ। একইভাবে কোসেক থেটা আমরা এখানে কেবল শিখে এসেছি সাইনের সাথে কার রিলেশন? কোসেকের রিলেশন। কি রিলেশন? ব্যস্ত আনুপাতিক, উল্টা। তো এখানে আমরা লম্ব বাই অতিভুজ দেখলাম কার? সাইন থেটা। সাইন থেটা সমান কি? লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেক থেটা সমান হবে অতিভুজ বাই লম্ব, অর্থাৎ জাস্ট এটাকে উল্টে দেওয়া হয়েছে। তো এটা আমরা মনে রাখার সুবিধার্থে সবাই এক একজন এক এক রকম মনে রাখে। আমি নিজেও ছোটবেলায় এটা শিখেছিলাম। সাগরে লবণ অতি, মুখস্থ বা মনে রাখার সুবিধার্থে এই সম্পর্কটা মনে রাখা হয়েছে। সাগরে লবণ অতি, কারণ সাগরের পানি লবণাক্ত আমরা সবাই জানি। তো এখানে কি হিসেবে ব্যবহার করা হয়েছে? সাগরের প্রথম অক্ষর হচ্ছে দোদ্দশা, এটা হচ্ছে সাইন। সাগরে তার পরিবর্তে আমরা সাইন, লবণ, লবণের পরিবর্তে হচ্ছে লম্ব, অর্থাৎ এর প্রথম অক্ষর ছিল ল, এজন্য আমরা দেখেছি লম্ব। আর অতিভুজ, অতিতে অতিভুজ, অর্থাৎ সাগরে লবণ অতি, তার মানে সাইন সমান লম্ব বাই অতিভুজ। আমরা এখানে এই জিনিসটা মনে রাখার জন্য এই অংশটা মনে রাখবো, সাগরে লবণ অতি, অর্থাৎ সাইন থেটা সমান লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এই অংশটা আমার মনে থাকবে। একইভাবে যদি আমি চিন্তা করি যে কস থেটা, কস থেটা সমান সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, এটা মনে রাখার জন্য কবরে ভূত অতি, কবরের কজ, ভূত মানে ভূমি, অতি মানে অতিভুজ, তাহলে কস থেটা সমান হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। কস থেটার সাথে আমার এখানে সম্পর্ক কি ছিল? কস থেটার সাথে আমার সম্পর্ক ছিল হচ্ছে সেক থেটা। তো কস থেটা আর সেক থেটার রিলেশন ছিল এরকমই, একজন আর একজনের উল্টা। তো একজন আর একজনের উল্টা হলে এখানে 1/cos, তার মানে এখানে হচ্ছে আমার ছিল ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই ভূমি। একইভাবে এরপরে আমার আছে কি ট্যান থেটা। ট্যান থেটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। এখানে মনে রাখার জন্য আমরা একটা কথা লিখেছি, সেটা হচ্ছে টেরা লম্বা ভূত। এর অর্থ হচ্ছে টেরা ট্যান থেটা, লম্বা মানে লম্ব, আর ভূত, ভূত মানে হচ্ছে ভূমি, তার মানে হচ্ছে টেরা লম্বা ভূত। ট্যান থেটা সমান লম্ব বাই ভূমি। তাহলে কট থেটা কি হবে? কট থেটা একইভাবে ওর উল্টাটা হবে, অর্থাৎ ভূমি ভাগ লম্ব। তাই এই ছিল হচ্ছে বাহু বিষয়ক সূত্র। এই সূত্রকে আমি একটা সূত্র মনে করি, অর্থাৎ এখানে সরলভাবে জেনারেলি একটা রিলেশন ছিল সেই এক ধরনের, আর এই হচ্ছে বাহু বিষয়ক সূত্র যদি আমরা বলি তাহলে এটা হচ্ছে আর এক ধরনের। আরও আর এক ধরনের সূত্র আছে, সেটা হচ্ছে বর্গের সম্পর্ক, অর্থাৎ বর্গ দিয়ে যে রিলেশনটা আছে ত্রিকোণমিতিক রেশিও, সেই রেশিও বা অনুপাতের সেই সূত্র হচ্ছে তিনটা। সেই তিনটা সূত্র হচ্ছে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা সমান 1,
সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। অর্থাৎ এখানে 3 ধরনের সূত্র, সেই সূত্র হচ্ছে একটা বর্গের সূত্র, একটা সাধারণ সূত্র, আর একটা হচ্ছে বাহু এর সম্পর্ক। এখন আমরা এই 3টা সূত্রের প্রমাণ অন্য একটা লেকচারে শিখব, সরাসরিভাবে জ্যামিতিকভাবে প্রমাণ, কারণ ওটা পরীক্ষায় আসে। তো আমরা এখন এই সূত্রটা জাস্ট মুখস্থ রাখবো অঙ্ক করার সুবিধার্থে। তো এখানে আমার এইটা দিয়ে আমি এখানে আরও দুটো অংশ ফাঁকা রেখেছি, কারণ কি এটার মধ্যে সবগুলো প্লাস আছে। দেখো এই প্লাস দিয়ে যদি আমরা এখানে সাইন স্কোয়ার থিটা রেখে দিই বাম পাশেরটা, তাহলে এখানে আছে 1, আর এটা যদি ডান পাশে যায় তাহলে কি হয় মাইনাস কজ স্কোয়ার থিটা। অর্থাৎ এখান থেকে সাইন স্কোয়ার থিটা সমান আসে কি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। সূত্র কিন্তু এই একটাই ছিল, এইখান থেকে এটা অতিরিক্ত সম্পর্ক লিখেছি। অর্থাৎ আমরা এইটাকে ওইভাবেও উপস্থাপন করতে পারি। একইভাবে যদি আমি এখানে কজ থিটাকে রেখে দিই, অর্থাৎ কজ স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো আমরা এখন দেখি এইটার মধ্যে আসি। এইটার মধ্যে সব প্লাস ছিল, অর্থাৎ সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার। এটা আগে বা এটা পরে গেলে কোনো সমস্যা ছিল না, বাট এখানে আমরা খেয়াল করবো সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার। সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার, অর্থাৎ ট্যানের আগে এখানে মাইনাস আছে, এইটা যদি ভুলে যাই আমরা তাহলে কিন্তু সব শেষ। অর্থাৎ এখান থেকে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান 1, এই ট্যান স্কোয়ারের আগে যে মাইনাস, আবার এদিকে সেকের সাথে ট্যানের রিলেশন, এটাও মনে রাখতে হবে। অর্থাৎ প্রথমে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার, তারপরে হচ্ছে 1। তো আমরা যদি এখানে সেক স্কোয়ার রেখে দিই তাহলে আমার ডান পাশে কি হয় 1 প্লাস ট্যান স্কোয়ার। তো আমি একটু বাঁকা করে লিখতে চাই এক্ষেত্রে, ট্যান স্কোয়ার থিটা প্লাস 1। কেন বাঁকা করে লিখলাম সেটা আমি একটু পরেই বুঝাবো। তো এখানে সেক স্কোয়ার সমান আমার আছে কি ট্যান স্কোয়ার প্লাস 1। এখন যদি আমি এই ট্যানকে এখানেই রেখে দিই আর এই 1কে বাম পাশে পাঠাই, তাহলে আমার কি হয় সেক স্কোয়ার, এই বাম পাশেটা বাম পাশে থাকে, এই 1টা বাম পাশে চলে আসে, সেক্ষেত্রে আমার কি হয় সেক স্কোয়ার মাইনাস 1। তো আমি যদি এখানে সেক স্কোয়ার মাইনাস 1 না লিখে এই ট্যান স্কোয়ারটা ডান পাশেরটা আমি বাম পাশে লিখি, অর্থাৎ ট্যান স্কোয়ার থিটা সমান হচ্ছে এই 1 তো আমার এই পাশে আসছে, তার মানে সেক স্কোয়ার থাকবে থিটা মাইনাস 1। সূত্র তো এই জন্য আমি এক লাইনেই করেছি, অর্থাৎ আমি ট্যান স্কোয়ারকে এখানে রেখেছি, 1কে বাম পাশে নিয়ে আসছি, তাহলে সেক স্কোয়ার মাইনাস 1 সমান হয়ে হচ্ছে ট্যান স্কোয়ার, সেইটার পরিবর্তে আমি এটাকে উল্টে দিয়েছি। এখন আমি কেন এখানে এরকম লিখেছিলাম এখন খেয়াল করো, ট্যান স্কোয়ার প্লাস 1, সেক স্কোয়ার সমান কি ট্যান স্কোয়ার প্লাস 1, আর ট্যান স্কোয়ার সমান কি সেক স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ এই 1-এর আগে একবার প্লাস আর 1-এর আগে একবার মাইনাস। তো এটা মনে রাখার সুবিধার্থে আমি এটাকে একটু বাঁকা করে অর্থাৎ উল্টায় লিখেছি, ট্যান স্কোয়ার প্লাস 1 সেক স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা মনে রাখবো সেক স্কোয়ারের সময় সব প্লাস আর ট্যান স্কোয়ারের সময় মাইনাস, তা সেক্ষেত্রে মাইনাস কার সামনে 1-এর সামনে। একইভাবে এই সম্পর্কটার মধ্যেও ঠিক একই আসে, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান হচ্ছে 1। তো আমি যদি এখানে কোসেক স্কোয়ার রেখে দিই, অর্থাৎ কোসেক স্কোয়ার থিটা সমান এখানে, তাহলে আমি একইভাবে ওই উল্টাই লিখবো, অর্থাৎ কট স্কোয়ার থিটা প্লাস 1। তাহলে কট স্কোয়ার থিটা সমান কি হবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। এখানেও যা বলেছিলাম এখানেও ঠিক একই কথা, কোসেক স্কোয়ার সমান হচ্ছে দুটোই প্লাস, অর্থাৎ কট স্কোয়ার থিটা প্লাস 1। একইভাবে এখানে কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। অর্থাৎ আমরা যেটা করেছি সেটা হচ্ছে 1কে এই পাশে নিয়ে আসছি আর কটকে এখানে রেখে দিয়েছি, তাহলে এটা হয়েছে। তাহলে এই দুই ক্ষেত্রে একই কথা, এখানে হচ্ছে প্লাস, অর্থাৎ কোসেকের সময় হচ্ছে সবই প্লাস আর কটের সময় হচ্ছে 1-এর আগে মাইনাস। তার মানে এই দুটো সূত্রের মধ্যে একটু ভেজাল আছে, সেই ভেজালটা ভাঙার জন্য এইভাবে মনে রাখতে হবে, সেক স্কোয়ার সমান হচ্ছে সব প্লাস আর ট্যান স্কোয়ার সমান হচ্ছে মাইনাস। সেক্ষেত্রে কার সামনে মাইনাস 1-এর সামনে মাইনাস, অর্থাৎ একটা 1-এর আগে প্লাস আর একটা হচ্ছে 1-এর আগে মাইনাস। একইভাবে হচ্ছে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ারের সমান 1, সেক্ষেত্রেও আমার এখানে কোসেক স্কোয়ারের পরিবর্তে যখন বের করব তখন দুটোই প্লাস আর কট স্কোয়ারের সময় হচ্ছে একটা মাইনাস, সেই মাইনাসটা কার সামনে -1, অর্থাৎ 1-এর সামনে হচ্ছে মাইনাস। তো এই ছিল আমাদের 9.1-এর যতগুলো সূত্র লাগবে সেই সূত্রগুলো আলোচনা করলাম। এই সূত্রগুলো যদি তুমি মনে রাখো তাহলে অবশ্যই খুব সহজেই এই চ্যাপ্টারের সবগুলো অঙ্ক পারা সম্ভব। আর যে মান অংশটা আছে, মান অংশটা আমরা আগামী অর্থাৎ 9.2 যেদিন শুরু করব সেদিন দেখাবো। তো আমরা এখন সবসময় চিত্র দিয়ে যে অঙ্কগুলো করতে চেয়েছিলাম, চিত্রের বিষয়ে যে অঙ্কগুলো আছে খুব মজার অঙ্ক, খুব সহজেই করা যায়, আমরা সেটা দেখব। আমরা এখন বইয়ের যে অঙ্কগুলো চিত্র সাহায্যে করলে খুব সহজ হয় আমরা সেই অঙ্কগুলো করব। তো সেই অঙ্কের শুরুতেই আছে 2 নম্বর। তো 2 নম্বর অঙ্কে আমাদের কি বলছে সেটা আমরা দেখি। 2 নম্বর অঙ্কের মধ্যে আছে সাইন a সমান 3/4 এবং বলেছে বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করতে, অর্থাৎ কোসেক, কস,
ট্যান, কট, সেক এগুলোর মান সব বের করতে হবে। তো এগুলো বের করার জন্য আমরা কি করব? আমরা বলেছি আগেই যে চিত্র দিয়ে সহজে বের করা যায়, তবে চিত্র না দিয়েও এই অঙ্ক করা যায়। তা আমরা সব সময় চিত্র দিয়ে এই অঙ্ক করব, কারণ হচ্ছে যদি আমাদের সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে হয়, অর্থাৎ এখান থেকে যে প্রশ্নগুলো আসবে সেটা সাধারণ অবজেক্টিভ অথবা সৃজনশীল। তো সৃজনশীল প্রশ্ন আসলে অবশ্যই তোমাকে চিত্র দিয়ে করতে হবে, না হলে পরবর্তী খ, গ এগুলোর অ্যান্সার করা খুব মুশকিল হয়ে যায়। আর যদি চিত্র দিয়ে আমরা করি খুব সহজেই করতে পারবো। এজন্য আমরা চিত্র দিয়েই খুব গুরুত্ব দিয়ে শিখবো, যাতে আমরা সহজেই অন্য অঙ্কগুলো করতে পারি। তো আমরা এখন দেখি এটা দিয়ে চিত্র কিভাবে পরিণত করা যায়। তো আমরা সবসময় প্রথমেই এখানে সমকোণী ত্রিভুজ, তার সমকোণী ত্রিভুজ একটা এঁকে ফেলবো, জাস্ট একটা সমকোণী ত্রিভুজ। আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। তো এই ত্রিভুজের এটা হচ্ছে সমকোণ। তো এটা যদি সমকোণ হয়, তো আমরা এখানে প্রথমেই দেখব যে এ দেওয়া আছে, এখানে এ এখানে বা এখানে যে কোনো জায়গায় দিলে হয়, তবে এখানে হবে না, কারণ যে কোণটা দেওয়া থাকবে সেই কোণটা এখানে হতে হবে অথবা এখানে, অর্থাৎ সূক্ষ্মকোণের ক্ষেত্রে হতে হবে। তো সূক্ষ্মকোণের ক্ষেত্রে যদি হতে হয়, তো আমরা এখানে সবসময় নিচে দেওয়ার চেষ্টা করব, কারণ আমরা সবসময় উপরের দিকে অভ্যস্ত লম্ব দেওয়ার জন্য। এজন্য আমরা এখানে এ ঠিক করে নিলাম। বাকি দুইটা বর্ণ যেখানে খুশি আমরা দিয়ে দিতে পারি, এটা বি দিলাম, এটা সি দিলাম, অথবা এটা সি এটা বি দাও, কোনো অসুবিধা নেই, যে কোনো জায়গায় দিলেই হবে। তো আমরা যে সূত্র শিখেছিলাম সাইন থেটার পরিবর্তে আমরা সূত্র শিখেছিলাম সাগরের লবণ অতি, অর্থাৎ সাইন থেটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তার মানে এর উপরেরটা হচ্ছে লম্ব আর নিচেরটা হচ্ছে অতিভুজ। তাই এই চিত্রের মধ্যে আমাদের এটা হচ্ছে এ হচ্ছে থেটা, তাহলে এর বিপরীতটা হচ্ছে লম্ব, আর এর সাথেটা হচ্ছে ভূমি, আর সমকোণের বিপরীতটা হচ্ছে অতিভুজ। তাই এখানে আমরা কি দেখলাম? লম্ব বাই অতিভুজ, উপরেরটা লম্ব নিচেরটা অতিভুজ। তাহলে উপরের লম্ব হয়, লম্ব হচ্ছে 3, তা আমরা এখানে একটা 3 দিয়ে দিব। আর একইভাবে এটা অতিভুজ মানে হচ্ছে এটা, তাই আমরা এখানে 4 দিয়ে দিলাম। এখানে একক যা থাকবে সেই এককে লিখতে হবে, আর যেহেতু এখানে কোনো একক নেই, জাস্ট রেশিও, তা আমরা এখানে সরাসরি ওই সংখ্যা দিয়েই লিখে দেব। তো এখন আমার যদি এইটা থাকতো তাহলেই আমি বাকিগুলো বের করতে পারবো। তাই এটা কি? এখানে ভূমি বের করার জন্য আমাদের এখন পিথাগোরাসের উপপাদ্য লাগবে। পিথাগোরাসের উপপাদ্য সূত্র অনুযায়ী আমরা কি জানতাম? সেটা হচ্ছে যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো আমরা এখানে একটু আলাদা করে দেখি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, ব্যাপারটা এরকম ছিল। তা আমরা এখানে কি দেখতেছি? এ বি হচ্ছে ভূমি। তো আমরা যদি ভূমি বের করতে চাই, জাস্ট ভূমি, তাহলে আমার এখানে কি আছে? অতিভুজ স্কয়ার মাইনাস এই বাকিটা, অর্থাৎ লম্ব স্কয়ার, আর এখানে যে স্কয়ারটা ছিল সেই স্কয়ারটাকে আমি কেটে এই পাশে যদি দিই তাহলে একবারে বের হয়। একইভাবে যদি আমি লম্ব বের করতে চাই, তাহলে আমার এই রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস এখানে লম্ব হলে তাহলে এখানে হবে ভূমি। অর্থাৎ আমি মনে রাখবো কি বের করতে হবে? অতিভুজ বের করার সময় দুটোই প্লাস, ভূমি বের করার সময় অতিভুজ থেকে লম্ব বাদ, আর লম্ব বের করার সময় অতিভুজ থেকে ভূমি বাদ। মনে রাখবো শুধু যদি বড়টা অর্থাৎ অতিভুজ বের করতে হয়, তাহলে আমি দুটোই যোগ করব, তার রুট করব, অর্থাৎ বর্গ করে যোগ করে তার রুট। আর যদি ভূমি অথবা লম্ব যে কোনোটা বের করতে হয়, তাহলে অতিভুজ স্কয়ার থেকে অপরটা বাদ যাবে, অর্থাৎ অতিভুজ স্কয়ার মাইনাস যে কোনোটার স্কয়ার, তার রুট করলে অপরটা পাওয়া যাবে। অর্থাৎ এখানে ভূমি বের করতে গেলে আমার অতিভুজ থেকে লম্ব বাদ, আর লম্ব বের করতে গেলে অতিভুজ স্কয়ার বিয়োগ ভূমি স্কয়ার তার রুট। তো আমরা এখানে কি বের করতে চাচ্ছিলাম? এই ক্ষেত্রে আমার এখানে হচ্ছে এটা ভূমি। তো আমরা ভূমি বের করার জন্য পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এখানে লিখতে পারি, পিথাগোরাস থেকে পাই, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পায়। এটার জন্য স্পেশালি কোনো মার্ক নেই, এই মার্ক না থাকলেও অনেকে লেখে অনেকে লেখে না। তো আমরা চেষ্টা করব লেখার, লিখলে সবাই সর্বজন গ্রাহ্য, এজন্য আমরা লেখার চেষ্টা করব। তাহলে আমার এখানে কি আছে? ভূমিটা হচ্ছে এ বি সমান, তাহলে কি হবে? রুট ওভার এখানে অতিভুজ হচ্ছে এসি তার স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার মানে বিসি তার স্কয়ার। এখানে জাস্ট মান বসায় দিব, তাহলে এটা হচ্ছে 4 স্কয়ার, এসি এর মান 4 আর বিসি এর মান হচ্ছে 3, তার মানে 3 স্কয়ার। তাহলে এখানে আমার আসে 16 মাইনাস হচ্ছে 9, 16 মাইনাস 9 মানে হচ্ছে 7, অর্থাৎ রুট 7। তাহলে আমার এখানে কিসের মান বের হলো? এ বি এর মান। এ বি এর মান কত বের হলো? রুট 7। তো রুট 7 তাহলে কি? এ বি হচ্ছে ভূমি, তার মানে আমি এখানে লিখতে পারি রুট 7।
তো আমরা এখন ভূমি পেয়ে গেলাম, অর্থাৎ একটা ত্রিভুজের 3টা বাহু পেয়ে গেছি। তো আমরা এখানে যে একটু আগে সূত্র শিখেছিলাম বাহু দিয়ে যে সূত্রগুলো লম্ব, ভূমি, অতিভুজ, এ দিয়ে আমরা সবগুলো ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র শিখেছি। তো বিশেষ করে ওখানে মনে রাখবো সাইন, কজ আর ট্যান। তাহলে বাকি 3টা আমরা ওখানে অল্টারনেট করে পেয়ে যাব। তো আমাদের এখানে বাকিগুলো বের করার কথা, অর্থাৎ এখানে একটা দেওয়া ছিল, বাকি 5টার মান বের করতে বলছে কোশ্চেনের মধ্যে। তো আমার প্রথমেই আছে কোসেক। তা আমরা কোসেকের সম্পর্ক থেকে সরাসরি সাইন থেকেই বের করতে পারি, এজন্য এখানে সিঙ্গেলি আমি লিখেছি কোসেক। অর্থাৎ সাইন আর কোসেকের রিলেশন ছিল সাধারণ সূত্রের মধ্যে, সেটা কি ছিল, একে অপরের ব্যস্ত অনুপাতিক অর্থাৎ উল্টা। তো আমরা এখানে দেখেছি সাইন সমান 3/4, তাহলে এখানে কোসেক সমান ওর উল্টা হবে, অর্থাৎ বলেছিলাম a/b হলে b/a, তাহলে এখানে 4/3 এটা হচ্ছে কোসেকের মান। এটাতে কারো সমস্যা হবে না, এটাই স্বাভাবিক। এখন কজ সেক, তা আমরা কজ আর ট্যান আগে বের করব, তারপরে এই দুটোকে উল্টে দিব জাস্ট। তো এখানে কজের সূত্র কি ছিল, কজ আমরা এখানে বাংলা কথা মনে রেখেছিলাম কবরে ভূত অতি, তার মানে কজ থেটা সমান সূত্র ছিল কবরে ভূত মানে হচ্ছে ভূমি, আর অতি মানে হচ্ছে অতিভুজ, তার মানে ভূমি বাই অতিভুজ। তাই এখানে ভূমি কি আছে, ভূমি আছে √7 আর অতিভুজ হচ্ছে 4। তো আমি এখানে কত লিখবো, তাহলে উপরে হচ্ছে ভূমি অর্থাৎ √7, নিচে হচ্ছে অতিভুজ কত, 4। একইভাবে তাহলে সেক কি হবে, কজের ঠিক বিপরীত। তাহলে আমার এখানে কি আছে 4, তাহলে 4 উপরে যাবে, উপরে কি আছে √7, তাহলে √7 নিচে যাবে। একইভাবে এখন আমি কিসে আসবো, ট্যানের জন্য আমার সূত্র কি ছিল, ট্যান থেটা সমান ছিল টেরা লম্বা ভূত, ট্যান থেটা লম্বা মানে লম্ব, তার মানে লম্ব বাই, তারপরে ছিল টেরা লম্বা ভূত মানে হচ্ছে ভূমি, তার মানে লম্ব বাই ভূমি, তার মানে ট্যান থেটা সমান কি ছিল, লম্ব বাই ভূমি। তো আমরা এখানে লম্ব বাই ভূমি, এখানে লম্ব হচ্ছে কোনটা, থেটার বিপরীত 3, তার মানে 3/ভূমি হচ্ছে কত, √7, তাহলে √7, তাহলে আমার এখানে কি হলো 3/√7 ট্যান এর মান। তাহলে কট কি হবে, ঠিক ওর উল্টাটা, অর্থাৎ কট এ সমান হচ্ছে এর নিচে যা ছিল ওর উপরে যাবে, ওর উপরে যা ছিল তা নিচে আসবে। অর্থাৎ আমার যে বাকি 5টার মান বের করার কথা ছিল সেই 5টার মান বের হয়ে গেছে। আশা করি সবাই একদম কমপ্লিটলি বুঝেছো। তারপরেও আরও 3-4টা অঙ্ক আছে, সেগুলো আমরা দেখব, বুঝতে পারবে। আর যদি না বুঝতে পারো, আসলে বোঝাটাই স্বাভাবিক, আর না বুঝতে পারলে কমেন্ট করে জানাবে, অবশ্যই সেটার সম্পর্কে আমরা আবার পদক্ষেপ নিব। তো আমার এখন হচ্ছে 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে কি আছে, 3 নম্বর অঙ্কের জন্য এখানে একটা রিলেশন ঠিক একইভাবে দেওয়া আছে, আর বলেছে এই দুটোর মান বের করতে, সাইনের মান আর সেক এ এর মান। তো আমরা একইভাবেই মান বের করব চিত্রের সাহায্যে। তো চিত্রের সাহায্যে বের করার জন্য আমাদের কি উপায় ছিল, আমি এটা মুছে দিলাম। এখানে আছে কট এ আর এখানে আছে 8 আর এর সাথে একটা গুণ আকারে আছে 15। তো আমরা জানি যে রেশিওগুলো শিখেছি তার সাথে কোনো কিছু গুণ আকারে ছিল না, সেই গুণ আকারে না থাকার কারণে আমার এই 15কে আগে সরাতে হবে, তারপরে নিয়ে কাজ। তো আমার এখানে কি আছে, কট এ সমান হচ্ছে 8/15, অর্থাৎ 15কে যদি আমি ডান পাশে নিই তাহলে আমার 15 নিচে চলে যায় আর উপরে থাকে 8। তো এখানে আছে কট। তো আমার এখানে একইভাবে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। সমকোণী ত্রিভুজ আঁকার জন্য আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ নিয়ে এখানে আমি আগেই বলেছি সবসময় আমরা নিচের দিকে এ দেওয়ার অর্থাৎ থেটা দেওয়ার চেষ্টা করব, তাহলে এটা হচ্ছে এ। তো আমি এখানে বি, এখানে সি দিয়ে দিলাম ইচ্ছা মতো, এটা উল্টোপাল্টা হলে অসুবিধা নেই। তবে আমরা এটা যেটা থেটা অর্থাৎ এ এখানে কোণ, সেই কোণকে কাজে লাগানোর চেষ্টা করব নিচে, তাহলে আমাদের জন্য সহজ হবে। এখন কট হচ্ছে 8/15। তো এটা দিয়ে যদি আমার বাহুতে মান বসাতে হয় তাহলে আমরা যা শিখেছিলাম সেটা হচ্ছে ট্যানের উল্টা হচ্ছে কট। ট্যান শিখেছিলাম লম্ব বাই ভূমি, তাহলে কট হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে এর উপরেরটা হচ্ছে ভূমি আর নিচেরটা হচ্ছে লম্ব। তাহলে এখানে হচ্ছে 8 আর এখানে হচ্ছে 15। তাহলে আমার এখন কি বের করতে হবে, এটা যদি সমকোণ ধরে তাহলে সমকোণের বিপরীতটা হচ্ছে এসি হচ্ছে অতিভুজ। তো এখন অতিভুজ বের করতে হবে। একইভাবে পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগাবো আমরা। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই কি পাই, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার এখানে হচ্ছে বিসি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অর্থাৎ এবি স্কয়ার। তো আমি অতিভুজ যেহেতু বের করবো একবারে আমি এটার রুট দিয়ে দিব। আমরা রুট দিয়ে দিলে একটা লাইন কমে যায়, খুব সহজেই মান বের হয়ে যাবে। তো আমার এখন বিসি স্কয়ার, বিসি হচ্ছে 15 স্কয়ার প্লাস 8 স্কয়ার,
8 স্কোয়ার তার রুট 15, 15 হচ্ছে 225, তাহলে 225 আর এটা হচ্ছে 64, তাহলে এটা যোগ করলে কত হয় 25, 225 আর 64, তার মানে হচ্ছে 289। তো 289 এর রুট করলে হয় 17। তো আমরা এখন পেয়ে গেলাম এসি এর মান কত, এসি এর মান হচ্ছে 17। তো এসি এখানে কোথায় আছে, এই যে অতিভুজ 17। তাহলে আমরা খুব সহজে এই দুটোর মান এখন বের করতে পারবো, এই দুটো না বাকি সবগুলোই বের করতে পারবো, কারণ এইভাবে যদি চিন্তা করি তাহলে আমরা বের করতে পারবো। সাধারণ কথা হচ্ছে যে কোনো উপায়ে যদি আমরা লম্ব ভূমি অতিভুজ অর্থাৎ 3 বাহু বের করতে পারি তাহলে আমার সরাসরি এই মান সহজেই চলে আসবে। তো এখানে আমার কি আছে সাইন এ সূত্র ছিল সাগরের লবণ অতি অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তো এখানে লম্ব হচ্ছে 15 আর অতিভুজ হচ্ছে 17। সেক হচ্ছে কজের উল্টা, কজ ছিল ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ বাই ভূমি। এখানে অতিভুজ হচ্ছে 17, তাহলে উপরে হবে 17, ভূমি হচ্ছে 8। আসলে দেখো খুব সহজেই এই মানটা বের হয়ে গেল। এখন আমরা বইয়ের 4 নম্বরটা দেখবো। 4 নম্বরটা কি আছে, কোণ সি সমান 90 ডিগ্রি, এ বি সমান 13 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার, কোণ এ বিসি সমান থেটা, সাইন থেটা, কস থেটা, ট্যান থেটার মান বের করতে হবে। তো আমরা যদি এই মান বের করতে চাই তো আমাদের এখানে একইভাবে আমরা চিত্র আঁকবো। তো চিত্র আঁকার জন্য আমি প্রথমেই চিত্র এঁকে ফেললাম। তো এই চিত্র হলে আমি প্রথমেই বলছি যেটা কোণ থাকবে সেটাকে আমরা আগে নির্দিষ্ট করার চেষ্টা করব। তো এখানে সি কোণ বলে দিয়েছে 90 ডিগ্রি, তো আগে ঠিক করে নিলাম সি। আর এরপর আছে এ বি সি, মানে বি কোণটা হচ্ছে থেটা, তাহলে আমি এখানে বি দিব আর এখানে এ দিব। তো এখন এখানে এ বি সি ঠিক হয়ে গেল, তাহলে আমার এ বি এর মান 13 সেন্টিমিটার দেওয়া আছে, লিখে দিলাম এ বি এর ক্ষেত্রে 13 সেন্টিমিটার। আর একটা কি আছে বিসি এর মান, বিসি মানে আমার এটা 12 সেন্টিমিটার। তো আমার এখন এই মানটা যে বের হলো এটা দিয়ে এখন বাকি কাজ করতে হবে। তো আমরা এতক্ষণে যে অঙ্কগুলো করেছি সেই অঙ্কগুলোর মধ্যে খেয়াল করে দেখো যে এখানে আমরা এরকম চিত্র এঁকেছিলাম, সেই চিত্রের মধ্যে একটা বাহুর মান দেওয়া ছিল না, সেটা বের করেছি, বাকি সূত্র দিয়ে আমরা মানগুলো বের করে নিয়েছি। অর্থাৎ এখানেও একই কাজ, শুধুমাত্র এই বাহুটা বের করে নিতে পারলে আমরা বাকি কাজ করতে পারবো। তো এখানে যদি আমরা এটা থেটা হয় তাহলে এটা সমকোণ ছিল, সমকোণের বিপরীতটা হচ্ছে অতিভুজ, থেটা এর সাথেরটা হচ্ছে ভূমি, তাহলে আমাদের বের করতে হবে কি লম্ব। তো আমরা কি কাজ করব, পিথাগোরাস, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই, সেটা কি পাই, এখানে থেটা এর বিপরীতটা হচ্ছে লম্ব, আমরা যেটা বের করতে চাচ্ছি অর্থাৎ এসি এর মান বের করতে চাচ্ছি। এসি সমান আমরা শিখেছি রুট ওভার অতিভুজ স্কোয়ার, অর্থাৎ লম্ব বের করতে গেলে অতিভুজ থেকে ভূমি বাদ দিতে হবে, তার মানে অতিভুজ স্কোয়ার বলতে এ বি স্কোয়ার বিয়োগ হচ্ছে বিসি অর্থাৎ ভূমির স্কোয়ার। তো আমরা এখন মান বসাবো এ বি এর পরিবর্তে আমি কত বসাবো 13, তো 13 সেন্টিমিটার তার স্কোয়ার মাইনাস এটা কত আছে বিসি হচ্ছে 12, তো আমরা এখানে 12 স্কোয়ার বসালাম। তো 12 স্কোয়ার বসালে আমার এখানে 13 স্কোয়ারে হচ্ছে 169 আর 12 হচ্ছে 144, তো এটা মাইনাস করলে কত হয়, মাইনাস করলে হয় 25, তো এখানে 25কে রুট করলে হয় 5, অর্থাৎ এসি এর মান আমি পেয়ে গেলাম সরাসরি। আমার এসি এর মান তাহলে কত হলো, এখানে আমরা 5 বসাতে পারি। 5 শুধু লিখলে হবে না, সেন্টিমিটারও লিখতে হবে, তার মানে এখানে সেন্টিমিটার হবে, কারণ এখানে ইউনিট দেওয়া ছিল, একক দেওয়া থাকলে অবশ্যই একক লিখতে হবে। তো আমার এখন কি কাজ ছিল, সাইন কস ট্যান, একটু আগে আমরা করেছি সাইন থেটা সূত্র কি ছিল, সাইন থেটা সূত্র হচ্ছে লম্ব বাই সাগরের লবণ অতি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, লম্ব এখানে কত 5, অতিভুজ কত 13, তাহলে এখন আমার কি লাগবে কস থেটা সমান সূত্র কি ছিল কবরে ভূত অতি, তার মানে কস থেটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি এখানে কত 12, অতিভুজ হচ্ছে 13। আর একটা কি বাকি ছিল, আরেকটা হচ্ছে ট্যান থেটা সমান কি সূত্র আমরা একটু আগে বাংলা কথা শিখেছিলাম কি টেরা লম্বা ভূত, তার মানে ট্যান থেটা সমান লম্ব বাই ভূমি, তাহলে এখানে লম্ব কত আছে 5 আর ভূমি হচ্ছে 12। এক কথায় আমরা যখন এই মানগুলো বের করব তখন আমাদের কি করা উচিত, শুধুমাত্র সূত্র মনে রাখা উচিত, সূত্র ছাড়া এখানে কখনোই ত্রিকোণমিতির অঙ্ক করা যাবে না, অর্থাৎ যে কোনো উপায়ে আমাদের সূত্র মনে রাখতে হবে, তাহলেই অঙ্ক করতে পারবো। তো এখন আমরা দেখি 5 নম্বর আরও সহজ দেওয়া আছে, তবে একটু ট্রিক্স আছে, সেটা কি
এখানে হচ্ছে বি কোণের মান দেওয়া আছে 90 ডিগ্রি আর tan a সমান দেওয়া আছে √3। আমরা এতক্ষণে যতগুলো অঙ্ক করেছি অর্থাৎ 2 3 4 তার মধ্যে অনুপাত ছিল সেটা a/b p/q যা হোক আকারে ছিল অর্থাৎ লব আর হর ছিল, কিন্তু এখানে দেখো লব আর হর ভাবে আলাদা করা নেই, কিন্তু আসলে এখানে লব আর হর দেওয়া আছে। আমরা যখন লসাগু করি এরকম a + 2/3 এরকম যদি হয় তাহলে এর লসাগু, আমরা লসাগু করার সময় নিশ্চয়ই মনে মনে চিন্তা করি এর নিচে 1 আছে, অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যা থাকুক আর যাই থাকুক না কেন আমরা তার নিচে একটা 1 ধরতে পারি, অর্থাৎ ভগ্নাংশের হর যদি ধরা হয় তাহলে ভগ্নাংশের কোনো পরিবর্তন হয় না। তার মানে এখানে a/1 এরকম ধরা যায়। তো সেক্ষেত্রে আমরা এইখানে নিচে মনে মনে একটা 1 ধরতে পারি। তো 1 যদি ধরি, এই 1 ধরলে আমার কি আছে tan a সমান √3/1। tan সমান আমার কি ছিল টেরা লম্বা ভূত অর্থাৎ লম্ব বাই ভূমি, তার মানে এখানে লম্ব হচ্ছে √3 আর 1 হচ্ছে ভূমি। তাহলে আমি একইভাবে কি করব, একটা চিত্র আঁকবো, খুব সহজ। এই চিত্র যদি আমি এখানে আঁকি তাহলে এখানে আমার এ আছে, তো আমি নিচে এ দিব আর সমকোণ এখানে দিলাম, এটা দিলাম বি, এটা দিলাম সি, এই বর্ণ না দিলেও চলে। তো আমার এখানে কি আছে লম্ব হচ্ছে √3 আর ভূমি হচ্ছে 1। তাহলে এখানে অতিভুজ কি হবে আমি একবারে বের করে দিচ্ছি, এত ডিটেল লিখতেছি না। তো আমার এখানে অতিভুজ স্কোয়ার সমান আমরা জানি লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তো অতিভুজ বের করার সময় দুটোই যোগ করতে হয়, অর্থাৎ বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। তাহলে আমার এখানে কি আসে √3 তার স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তার মানে 3 + 1 সমান হচ্ছে √4, তাহলে হচ্ছে 2। অর্থাৎ আমি এসি এর মান পেয়ে গেলাম কত 2। তো এসির মান যদি 2 হয় আমি এখানে 2 বসে দিলাম, অর্থাৎ অতিভুজ হচ্ছে 2, লম্ব হচ্ছে √3 আর ভূমি হচ্ছে 1। তো আমি এখন এখানে আমাদের বের করতে বলছে সত্যতা যাচাই করতে, অর্থাৎ এর ডান পাশে আর একটা মান দেওয়া আছে সেটার সাথে মিলে কিনা সেটা দেখতে বলছে। তো আমরা আগে মানটা বের করে নিই, তারপরে দেখি মিলে কিনা। তো আমার এখানে কি আছে √3 বসিয়ে দিলাম √3। এটা কি সাইন এ, সাইন এর সূত্র কি ছিল লম্ব বাই অতিভুজ, সাগরে লবণ অতি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে এ হচ্ছে এই লম্ব আর এটা হচ্ছে অতিভুজ, তার মানে হচ্ছে √3/2। এখন হচ্ছে কি গুণ cos θ cos a। তাহলে এখানেও একইভাবে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত, ভূমি এখানে হচ্ছে 1 আর অতিভুজ হচ্ছে 2। তো আমরা এটা গুণ করব, গুণ করলে আমাদের কি হয় নিচে গুণ করলে হয় 2 আর 2 4। এখন এখানে √3 আর √3 গুণ করলে 3 হয়, তার সাথে 1 গুণ করলে 3 থেকে যায়। তো আমরা অনেকেই জানি √3 আর √3 গুণ করলে এখানে 3 হয়, আসলে কিভাবে হয় অল্প একটু আলাদা করে দেখে নিই। √3 গুণ √3, তো এটা গুণ করলে হয় আসলে এরকম √3 আর এই √3 অর্থাৎ দুটো 3 ভিতরে গুণ, কারণ এর পাওয়ার দুটোরই একই, সেটা হচ্ছে 1/2, এজন্য এরকম ভিতরে ভিতরে গুণ হয়। তাহলে এখানে হয় √9, সেখান থেকে আসলে 3 আসে। অথবা কেউ এরকম চিন্তা করতে পারে এটা সমান আসে √3 তার স্কোয়ার, তাহলে এটা হয় 3। এক একজন এক একভাবে চিন্তা করতে পারে, তবে এটা চিন্তা করার দরকার নেই, ডাইরেক্ট ওরকম গুণ হয়ে গেছে। আসলে ওটা কি হয়েছে রুট আর স্কোয়ার কেটে গিয়েছে। তো আমাদের এখানে কি হয়েছে 3/4, এর ডান পাশে আছে কত 3/4। তার মানে আমাদের এই সত্যতা যাচাই অর্থাৎ এই বাম পক্ষ আর ডান পক্ষ এখন সমান হয়েছে। ডান পক্ষ আসলে এখানে সত্যতা যাচাই করতে বলছে, দেখাতে কিংবা প্রমাণ করতে বলা হয় নাই। তাহলে আমরা কি করেছি বাম পক্ষ আর ডান পক্ষ এখানে সমান দেখতেছি, তাহলে আমরা কি লিখব সম্পর্কটি সঠিক বা সত্য। সত্যতা যাচাই করতে বলছে, আমরা জাস্ট যাচাই করলাম যে সম্পর্কটা ঠিক আছে কিনা। তো আমাদের এখানে দেখা গেল বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়েছে, এজন্য এটা সত্য। এখন আমরা আর একটা লাস্ট অঙ্ক করব, সেই অঙ্কটা হচ্ছে শেষের দিকের অঙ্ক, তারপরে আগেই করব কারণ হচ্ছে এর সাথে সম্পর্কযুক্ত। আমরা শেষের যে অঙ্কটা করব সেটা হচ্ছে 22 নম্বর। এই 22 নম্বর অঙ্কটা ঠিক এই 5 নম্বর অঙ্কের মতো, এই জন্য আমরা এটা রেখে দিয়েছি। তো 22 নম্বরে যেটা দেওয়া আছে tan a সমান 1/√3, আর এখানে ছিল কি tan a সমান √3/1। আসলে দেখতে হুবহু একই রকম, জাস্ট এটাকে উল্টে দেওয়া আছে। তো আমরা এখানেও আগের মতো করে একটা চিত্র এঁকে দিই। তো এখানে যদি আমরা চিত্র আঁকি তাহলে আমি এখানে যে এ আছে সেটাকে নিচে দিলাম, এটা হচ্ছে সমকোণ আর এটা হচ্ছে লম্ব বাই ভূমি। tan সমান কি লম্ব বাই ভূমি, তাহলে এখানে লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে √3। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারি যে এখানে অতিভুজ বের করতে হবে, এখানেও অতিভুজ বের করতে হবে। তাহলে এখানে অতিভুজ হচ্ছে, আমি যদি এখানে সি দেই আর এটা যদি বি দেই তাহলে এসি আগের মতোই √9
লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, অর্থাৎ 1 স্কোয়ার প্লাস √3 তার স্কোয়ার, অর্থাৎ কেবল যা করেছি 1 + 3, তাহলে এটা হচ্ছে 4, তাহলে এটা হচ্ছে 2। তাহলে আমরা এখানে অতিভুজ পেয়ে গেলাম 2। তাহলে আমি এটা খুব সহজে বের করতে পারবো, যা ছোটটা কাজে লাগবে। আমাদের এখানে আছে কোসেক স্কোয়ার। কোসেক স্কোয়ার হচ্ছে সাইনের উল্টা, সাইন ছিল কি লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। অতিভুজ এখানে কত আছে, অতিভুজ হচ্ছে 2, তার মানে হচ্ছে 2/1, 1 হচ্ছে কি লম্ব, তাহলে তার স্কোয়ার এই মাইনাস এই, আর নিচে কি ছিল কোসেক, তার মানে এটাও 2/1 তার স্কোয়ার, এটা হচ্ছে প্লাস। এখানে কি ছিল সেক, সেক কার উল্টা, কজের উল্টা। কজ কি ছিল, কজ ছিল হচ্ছে ভূমি ভাগ অতিভুজ, তাহলে এখন কি হবে অতিভুজ ভাগ ভূমি, তার মানে এটা হচ্ছে 2/√3 অতিভুজ বাই ভূমি, তাহলে এখানে কি হবে 2/√3 তার স্কোয়ার। তো আমার এখন কি হবে, জাস্ট বর্গ করে দাও, বর্গ করে দিলে কি হবে, এখানে জাস্ট সরল, একদম ক্লাস 4, 5, 6, 7 সব ক্লাসে সরল আছে, সরলের যা সিস্টেম ছিল তাই। এখানে 4, এখানে -4 বাই এই √3 তার স্কোয়ার মানে হচ্ছে 3, আর নিচে হচ্ছে এখানে একইভাবে 4, এই প্লাস এটা হচ্ছে 4/3। তাহলে এখানে লসাগু করলে কি হয়, লসাগু করলে হয় হচ্ছে উপরে লসাগু হচ্ছে 3, তার মানে ওটা 3 × 4 = 12, আর এখানে হচ্ছে -4, একইভাবে নিচে 3 × 4 = 12 +4 নিচে 3, তাহলে এটা আমরা গুণ দিয়ে উল্টে দেবো। এখন এখানে কত আছে, 12 থেকে 8 গেলে 4 গেলে থাকে 8, আর নিচে হচ্ছে 3 গুণ এটা হচ্ছে উপরে 3 চলে গেল, জাস্ট গুণ দিয়ে উল্টে দিয়েছি, তাহলে এটা নিচেরটা উপরে গেছে আর উপরেরটা নিচে হবে, তাহলে এই 3 আর এই 3 কেটে গেল, এইটা আর এটা কেটে হলো 2, তার মানে হচ্ছে 1/2। তা আমাদের যে প্রদত্ত রাশি ছিল, অর্থাৎ যার মান বের করতে হবে সেই মান হচ্ছে 1/2, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা যে চিত্রের সাহায্যে মান শিখলাম, এই চিত্রের সাহায্যে সম্পর্ক নির্ণয় বা প্রমাণ যাই বলো না কেন, এটা শুধু সূত্র আর পিথাগোরাসের উপপাদ্য দিয়ে 3টা বাহুর মান সরাসরি বের করে নিতে পারলেই হয়ে গেল। তো আমরা আজকে শিখলাম সূত্র, আর সূত্রের সাহায্যে কয়েকটা চিত্র দিয়ে বাকি প্রমাণ বা মান নির্ণয়। তো আমরা সব সময় মনে রাখবো যে ত্রিকোণমিতি ভালো পারতে গেলে যে কোনো উপায়ে সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। সূত্র ছাড়া কোনোভাবেই ত্রিকোণমিতি পারা যায় না। শুধু তাই ত্রিকোণমিতি না, যে কোনো অঙ্ক করতে গেলে আমাদের সূত্র লাগে, তবে ত্রিকোণমিতি একটু বেশি স্পেশাল। এটা মনে রাখতে পারলে তোমার কাছে খুব সহজ মনে হবে, যতই নতুন টপিক হোক না কেন এটা খুব সহজেই তুমি পারবে। আর আশা করি আজকে যা শেখানো হয়েছে তোমরা ভালো মনোযোগ সহকারে দেখলে সবাই পারবে এবং বুঝতে পারবে। বইয়ের অঙ্কগুলো অবশ্যই ট্রাই করবে, আর এই বিষয়ে যেগুলো উদাহরণে আছে, যেগুলো কাজ আছে বাসায় আলাদা করে বই পুস্তকে আছে, সেগুলো প্র্যাকটিস করবে। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, সেই কমেন্টের উপরে ভিত্তি করে আমরা আগামীতে এর সলিউশন দেওয়ার চেষ্টা করব। এই ছিল আমাদের নবম অধ্যায়ের প্রথম পাঠের আলোচনা। পরবর্তী ভিডিওতে থাকবে ত্রিকোণমিতি বিষয়ে যে সমীকরণগুলো আছে তার প্রমাণ। সো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখে থাকো, তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং লাইক কমেন্ট করতে ভুলবে না। পরবর্তী ভিডিও পেতে ম্যাথ সলিউশনের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে এবং সুস্থ থাকবে।